কর্মব্যস্ত জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে আমাদের সময় চলে যায় আমরা কিন্তু টের পাই না। সারাদিন আমরা অনেক রকমের কাজ করি, ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজই আমাদের নিজেদের একার হাতে করতে হয়। তাই সমস্ত কাজ যদি একটু গুছিয়ে করা যায় তাহলে কিন্তু দিনের শেষে নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকম বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, প্রত্যেকদিন রান্নার জন্য কিন্তু আমাদের বেশ কিছু মশলা তৈরি করতে হয়। তো তার মধ্যে আদা, রসুন, লঙ্কা এগুলোর কিন্তু পেস্ট তৈরি করতে হয়। যখন এটা আমরা অল্প পরিমাণে পেস্ট করি তখন কিন্তু দেখা যায় আমরা গ্রেট করে নিলাম, আবার কখনো কখনো যদি গ্রেট না করি সেক্ষেত্রে আমরা মিক্সির ব্যবহার করি। আর মিক্সিতে যখনই অল্প পরিমাণে আদা, রসুন মশলা পেস্ট করতে যাবো তখন দেখা যায় যে ঠিকঠাক মতো কিন্তু পেস্ট হয় না। বেশ খানিকটা মশলা কিন্তু গোটা থেকে যায়, যার ফলে কিন্তু ঠিকঠাক মতো মশলা আমরা করতে পারি না। আবার এইটুকু মশলার জন্য কিন্তু আমরা শিলনোড়াও পাতি না। তো এইটুকু মশলা আমরা কিভাবে পেস্ট করলে একেবারে মিহি হবে তার জন্য আমরা বেশ খানিকটা জল দিয়ে দিই। আর জল দিয়ে যদি মশলা পেস্ট করি সেক্ষেত্রে মশলার স্বাদ অনেকটা কমে যায়। আর সাথে কিন্তু এই মশলা যদি আমাদের স্টোর করে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই এমন কি দিয়ে মশলা পেস্ট করলে অল্প পরিমাণ আদা আর ২-১ কোয়া রসুন আমরা সুন্দর মতো পেস্ট করে নিতে পারবো। তো দেখো কি করতে হবে, প্রথমে মিক্সির জারের মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি তেল। তেলটা তোমরা সর্ষের তেল বা সাদা তেল যাই তেল হোক দিতে পারো। অল্প পরিমাণ দিয়ে তারপর যদি আমরা মশলাটা পেস্ট করে নিই তাহলে লবণ আর হলুদের জন্য কিন্তু খুব সুন্দর মতো মশলাটা পেস্ট করা হয়ে যাবে, যতই কম থাকুক না কেন। আর তেলটা দিয়ে মশলাটা পেস্ট করলে মশলাটা যদি আমরা স্টোর করেও রাখি সেক্ষেত্রে কিন্তু আর নষ্ট হওয়ার ভয় থাকে না। তো দেখতে পাচ্ছ অল্প পরিমাণ আদা রসুনও কিন্তু কত সুন্দর মতো পেস্ট করা হয়ে গেছে একটুখানি হলুদ আর লবণ দেওয়াতে। তো এবার থেকে যখনই মশলা পেস্ট করবে এই টিপসটা কিন্তু ফলো করতেই পারো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা দেখো, সারাদিন রান্নাবান্নার জন্য কিন্তু আমাদের নানান ধরনের সবজি বা ফল এগুলো কাটতেই হয়। আর যখনই আমরা এগুলো কাটি তখন কিন্তু বেশিরভাগ সময় বটি ব্যবহার করি। বটি যদি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু চাকু, ছুরি, চপার এই ধরনের জিনিসগুলোই আমরা ব্যবহার করি। তো যখনই এগুলোকে আমরা কাটতে যাই তার আগে তো এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হয়, সেটা ফল হোক কিংবা সবজি। আর যখনই আমরা এগুলোকে কাটি তখন কিন্তু আমরা চপিং বোর্ডের ব্যবহার করি। বটিতে কাটতে তেমন কোনো কিছুর প্রয়োজন না হলেও ছুরি বা চাকুতে কাটলে কিন্তু চপিং বোর্ডটার খুব বেশি প্রয়োজন হয়। মেঝেতে রেখে কাটলে যেরকম সবজি বা ফলের মধ্যে নোংরা পড়বে, আর তার থেকেও সব থেকে বড় যে অসুবিধাটা হয় মেঝের মধ্যে কিন্তু ছুরির একটা দাগ পড়ে যায় স্ক্র্যাচের। তো এরকম সমস্যার মধ্যে কিন্তু আমরা প্রায় সময় পড়ে থাকি। যদি কিনা চপিং বোর্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা রুটি বেলুন চাকির চাকিটাকে ব্যবহার করি সবজিটা কাটার জন্য। তো তাতেও কিন্তু আমাদের অনেকটা অসুবিধা হয়। তো আমরা কি করব, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি বড় বার্থডে কেক আসেই মাঝে মধ্যে। তো এই ধরনের কেকগুলো যখন আমরা খাওয়া হয়ে যায় তখন কিন্তু নিচে যে একটা কার্ডবোর্ড থাকে সেটাকে ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এগুলোকে আমরা চপিং বোর্ড হিসেবে ব্যবহার করতে পারি, এর ওপর রেখে যদি আমরা শাকসবজি, ফলমূল সমস্তটা কেটে ফেলতে পারি তাহলে কিন্তু মেঝেতে যেরকম একটা দাগ পড়বে না, মেঝের মধ্যে রেখে কাটলে যেরকম নোংরা হয় সেটাও হবে না, সাথে কিন্তু কাজটাও সুন্দর মতো হয়ে যাবে। বেশি পয়সা খরচা করে আর চপিং বোর্ড কেনার দরকার নেই। ফেলে দেওয়া একটা জিনিস দিয়েই কিন্তু সুন্দর মতো আমরা চপিং বোর্ড করে নিতে পারলাম। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়ে নিয়েছি রুটি। আর রুটি কিন্তু আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেক দিনই করা হয়, কিন্তু যখন একটু বেশি পরিমাণে করা হয় তখন কিন্তু দু একটা বাসি রুটিও থেকে যায়। আর এই বাসি রুটিটা আমরা কিন্তু কেউই খেতে চাই না, এতটা শক্ত হয়ে যায়। আর যদি আমরা আগুনে ছেঁকে গরম করে নিই সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর পুড়ে গেলে কিন্তু সেটা কোনো ডাল সবজি দিয়ে খেতেও ভালো লাগে না, আর বেশ খানিকক্ষণের মধ্যে কিন্তু শক্তও হয়ে যায়। তার ফলে খেতে যেমন ইচ্ছে করে না, আর তার থেকেও বড় কথা হলো গ্যাসের মধ্যে যখনই এটাকে আমরা গরম করি সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা গ্যাসও খরচা হয়। তাই এবার থেকে যখনই আমরা বাসি রুটি গরম করব এইভাবে যদি রুটিটা গরম করে নিই তাহলে কিন্তু রুটি শক্তও হবে না, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত। আর ভাত হওয়ার সময় উপরে যে ঢাকনাটা আমরা দিয়ে রাখি সেই ঢাকনার ওপর যদি বাসি রুটিগুলোকে রেখে ওপর থেকে আরও একটা ঢাকনা চাপা দিয়ে আমরা বেশ কয়েক সেকেন্ড রেখে দিতে পারি তাহলে রুটিগুলো খুব সুন্দর মতো যেরকম ভাত হওয়ার সাথে সাথে ওপরে ভ্যাপারে একটা গরম হয়ে যাবে, সাথে কিন্তু রুটিগুলো নরমও থাকবে, পুড়েও যাবে না, আলাদা করে গ্যাস খরচাও হবে না। একটা কাজে কিন্তু আমরা দুটো কাজ করে নিতে পারবো। টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, ডিম কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, সেদ্ধ হোক কিংবা অমলেট। কিন্তু ডিম খাওয়ার পর ডিমের খোসাটাকে কি করি, আমরা ফেলে দিই। আজকে থেকে ডিমের খোসা আর কখনোই ফেলবো না। ডিমের খোসা দিয়ে বেঁচে যাবে আমাদের সংসারের অনেকগুলো টাকা। কিভাবে? হ্যাঁ, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখো, ডিমটা সেদ্ধর পর আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের এই খোসাটাকে প্রথমে এরকমভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এখানে আমি একটা ডিমের খোসাকে এভাবে ভেঙে নিয়েছি। তোমরা চাইলে আরও বেশি ডিমের খোসাও নিয়ে নিতে পারো, তবে এইভাবে স্টোর করেও কিন্তু রাখা যাবে।
তো এখানে দেখো আমি ডিমের খোসাটাকে দিয়ে কি করব, প্রত্যেকদিন আমাদের সিঙ্কে যখন বাসনপত্র মাজা হয়ে যায় বা মাছ মাংস ধোয়া হয় তখন কিন্তু সিঙ্ক থেকে একটা কিরকম আষ্টে গন্ধ ছাড়ে। আর তার থেকেও বড় কথা, সিঙ্কটা কিন্তু অনেকদিন ব্যবহার হয়ে গেলে কেমন একটা তেল চিটচিটে ভাব, যেটা কিনা নর্মাল ডিটারজেন্ট দিয়ে উঠতে চায় না। তাই ডিমের খোসা আর একটুখানি যদি ডিশ ওয়াশার লিকুইড নিয়ে ভালো করে স্টিল উল বা স্কচ ব্রাইটের সাহায্যে আমরা হালকা হাতে একটু ঘষে নিই, তাহলে যেরকম সুন্দর একটা গন্ধও বেরোবে, সাথে কিন্তু যতই তেল ছিটে ময়লা থাকুক না কেন সুন্দর মতো উঠে যাবে। কেননা ডিমের খোসাটা কিন্তু এখানে একটা স্ক্রাবারের কাজ করবে, খুব সুন্দর মতো যেরকম ময়লা পরিষ্কার হয়ে যাবে, অল্প পরিশ্রমেই কিন্তু আমাদের সিঙ্কটা পরিষ্কার করা হয়ে যাবে। আর যতই তেল ছিটে ময়লা বা আষ্টে গন্ধ থাকুক না কেন সম্পূর্ণ কিন্তু ডিমের খোসার সাথে একেবারে উঠে যাবে। তো ভালো মতো স্টিল উলের সাহায্যে ঘষে নিয়ে পরিষ্কার জল দিয়ে আমি তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে কি পরিমাণ আগে ময়লা ছিল আর কত তাড়াতাড়ি কত সুন্দর মতো সিঙ্কটা পরিষ্কার হয়ে গেল শুধুমাত্র ডিমের খোলা দিয়ে পরিষ্কার করার ফলে। তাই এবার থেকে ডিমের খোসা আর কখনোই ফেলে দেবো না। খোসা ফেলে না দিয়ে যদি এইভাবে আমরা পরিষ্কার করে নিই, আমাদের কিন্তু অনেকগুলো টাকা সেভ হবে আর আমাদের পরিশ্রমটাও অনেকটা কম হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা অনেকটাই কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, সবজি কিন্তু আমরা সবসময়ের জন্য বটি বা ছুরি দিয়েই কাটি, কিন্তু সমস্ত সবজি বটি ছুরি দিয়ে কাটা হলেও যখন আমরা বেগুনের কোনো সবজি রান্না করি, বিশেষ করে বেগুনি, তখন কিন্তু সুন্দর মতো আমরা বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে পারি না। তো দেখতে পাচ্ছ এখান থেকে বেগুনটা অর্ধেক করতে গিয়েই কিন্তু আমার ছুরির সাহায্যে বেগুনটা কিন্তু এরকম একটু এঁকে বেঁকে কাটা হয়ে গেছে। আর যখনই এইভাবে বেগুনির জন্য এইভাবে স্লাইস করে কাটবো তখন তো আর কোনো কথাই নেই, কোনোটা মোটা কোনোটা বেঁকা কোনোটা ছোট বড় এরকম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বটির সাহায্যে বা ছুরির সাহায্যে এইভাবে কাটলে কিন্তু ঠিকঠাক মতো আমরা বেগুনির জন্য কাটতে পারি না। তো এখানে দেখো বেগুনি কাটতে গিয়ে কিন্তু এরকমভাবে মোটা একটা পিস বেরিয়ে আসলো। তো কিভাবে আমরা বেগুনি কাটলে সুন্দর মতো প্রত্যেকটা পিস পারফেক্ট হবে তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে বেগুনি বা কুমড়ো দিয়ে যখন আমরা বেগুনির মতো স্লাইসে ভাজবো তখন কিন্তু সুন্দর মতো একটা কাটিং হবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুতো। সুতোটাকে এইভাবে আমরা ধরে নিয়ে যদি আস্তে আস্তে কেটে দিই, ঠিক যেরকমভাবে ডিম সেদ্ধ কাটা হয় ঠিক এইভাবে যদি কেটে নিই, তাহলে সুন্দর মতো যেরকম বেগুনটা কাটা হয়ে যাবে, সাথে একেবারে প্রত্যেকটা পিস অ্যাকুরেট হবে, একটারও মাপ ছোট বড় হবে না, সুন্দর মতো কিন্তু বেগুনিগুলো কাটা হয়ে যাবে। বটি ছুরির সাহায্য ছাড়াই কিন্তু এবার থেকে আমরা বেগুন এইভাবে সুতো দিয়ে কেটে নিতে পারবো। তো দেখতে পাচ্ছ আগের বেগুনটা এইভাবে ছুরি দিয়ে কাটার ফলেও কিন্তু এতটা মোটা হয়েছিল, আর সুতো দিয়ে কাটার ফলে কত সুন্দর মতো স্লাইসগুলো এইভাবে আমি বের করতে পারছি। আরও একটা বেগুনি তোমাদেরকে কেটে দেখাচ্ছি সুতোর সাহায্যে, তাহলে দেখতেই পেলে শুধুমাত্র বটি ছুরির সাহায্য ছাড়াও কিন্তু সুতো দিয়ে সুন্দর মতো সবজি কাটা যায়। আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি রসুন। আর রসুন ছাড়ানো যে কতটা কষ্টের কাজ সেটা একমাত্র গৃহিণীরাই ভালো মতো জানে। আর শীতকালে রসুন ছাড়ানো মানে, যেহেতু শীতকালে অনেক বেশি জলের কাজ করতে হয় আর হাতটা কিন্তু জলের কাজ করতে গিয়ে অবশ হয়ে যায়, আর এই অবশ হাতে অনেকক্ষণ বসে আমরা রসুন ছাড়াতে গেলেও কিন্তু আমাদের একটা অস্বস্তি চলে আসে। তাই আমরা কি করি, অল্প সময়ের মধ্যে কিভাবে সব রকম কাজগুলো শেষ করতে পারি তারই চিন্তা ভাবনা করি। তো দেখো আজকে কোনো রকম ছুরি কাঁচি বা নখের সাহায্য ছাড়াই, হাতের সাহায্য ছাড়াই কিন্তু রসুনগুলো খোসা ছাড়িয়ে দেখাবো। তার জন্য এখানে যে কটা প্রয়োজন রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো এইভাবে হাতের সাহায্যে যদি আমরা রসুনের খোসা ছাড়াতে যাই তাহলে যেরকম সময় লাগে আর আমাদের হাতের নখের কোনাগুলোও কিন্তু ব্যথা হয়ে যায়। তাই আজকে একটা এমন সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেইভাবে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তার জন্য এখানে আমি সমস্ত রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটা পলিথিন প্যাকেট। পলিথিন প্যাকেটের মধ্যে প্রথমে প্রয়োজনীয় মতো কোয়াগুলোকে দিয়ে নিয়েছি। এরপর শক্ত একটা জায়গার ওপর এরকমভাবে প্যাকেটটাকে রেখে দিয়ে নিয়ে নিয়েছি একটা পুরনো চার্জার। তো তোমাদের কাছে যদি পুরনো কোনো চার্জার থাকে সেক্ষেত্রে পুরনো চার্জারই ব্যবহার করবে। চার্জারের পিছনের যে অংশটা একটু ভারী মতো হয় সেটার সাহায্যে এইভাবে প্যাকেটের ওপর দিয়ে হালকা হাতে একটু মেরে নিতে হবে। তাতে কি হবে, রসুনের খোসাগুলো আলগা হয়ে যাবে আর হাত লাগানো ছাড়াই কিন্তু অনেক সহজে সমস্ত রসুনের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারবো। তাহলে অবসর সময় যদি এইভাবে আমরা কাজগুলোকে একটু সহজ করে নিই তাহলে কিন্তু আমাদের দিনের শেষে গিয়ে কোথাও একটু নিজেদের জন্য আমরা সময় রাখতেই পারবো। কেমন লাগলো টিপসটা কমেন্ট করে জানাতে ভুলো না। চলে গেলাম পরের টিপসে। ধর আমরা ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য কিন্তু প্রত্যেকেই ঝাঁটা ব্যবহার করি, কিন্তু ঝাঁটাগুলো যখন ব্যবহারের পর এদিক ওদিক রাখি তখন কিন্তু আমরা খেয়াল করি না যে এটা কিভাবে রাখলাম। যদি এইভাবে শুয়ে রাখি তাহলে আলাদা ব্যাপার, যদি এইভাবে দাঁড় করিয়ে রাখি তাহলে কিন্তু নিচের দিকে ঝাঁটার সুতোগুলো ছিঁড়ে যেতে থাকে, তার ফলে ঝাঁটাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি ঝাঁটাটা এমনভাবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে যাতে সবার চোখের আড়ালেও হবে, একটু আড়াল দিকে করতে পারবো, আর সাথে কিন্তু ঝাঁটাটা খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। আর ঝুলিয়ে রাখার জন্য সবার আগে দরকার সুতো বা দড়ি। ভারী দড়ি যদি না থাকে ঘরে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝাঁটা রাখতে অসুবিধা হয়। তার জন্য নিয়ে নিচ্ছি চার্জার। পুরনো যদি চার্জার থাকে সেক্ষেত্রে পিছনের দিকে যদি ঝাঁটার মধ্যে এরকম কোনো ছিদ্র থাকে ছিদ্রের মধ্যে থেকে ঢুকিয়ে এভাবে বেঁধে দিতে হবে। ছিদ্র যদি না থাকে এক্ষেত্রে এভাবে পিছন দিকে একটু টাইট করে বেঁধে নিলেই হবে। তারপর কোনো রকম হুক বা কোনো কিছু ছাড়াই কিন্তু সুন্দর মতো এই চার্জারের পিছন দিকের অংশটাকে আমরা যদি
উঁচু কোনো দরজার পিছনে বা কোনো জায়গায় এইভাবে আস্তে করে রেখে দিই, তাহলে কোনো হুক ছাড়াই কিন্তু আমরা সুন্দর মতো ঝাঁটাটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারবো। তো দেখতে পাচ্ছ দরজার মধ্যে কিন্তু এইভাবে আমরা সুন্দর মতো ঝাঁটাটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারলাম, যার জন্য কোনো রকম দড়ি, সুতো, রিং, হ্যাঙ্গার কোনো কিছুরই প্রয়োজন পড়লো না। খুব সুন্দর মতো কিন্তু এইভাবেই আমরা সমস্ত ঝাঁটাগুলোকে সুন্দর মতো রেখে দিতে পারবো, আর এইভাবে রাখলে অনেকদিন পর্যন্ত ঝাঁটাগুলো ভালোও থাকবে। তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, প্রত্যেকদিন রান্নাবান্নার পর গ্যাস বার্নার বা গ্যাস স্টোভের অবস্থা কিন্তু এতটাই তেলচিটে ময়লা হয় যে প্রত্যেকদিন কিন্তু ভালো মতো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। চারিদিক আমরা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করলেও গ্যাসের বার্নারটা কিন্তু ঠিকঠাক মতো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না। যার ফলে কিন্তু আমরা সাফিসিয়েন্ট গ্যাস পাই না। আর তার ফলে এই জায়গাটা এতটাই ময়লা তেলচিটে হয়ে থাকে যে আমাদের অন্তত ১ সপ্তাহে ১ বার কিংবা ২ সপ্তাহে ২ বার আমাদের পরিষ্কার করতেই হবে। তার জন্য এটাকে আমরা কিভাবে পরিষ্কার করব? প্রথমে বার্নারটাকে এভাবে খুলে নিয়ে নিতে হবে একটা গ্রেটার। গ্রেটারের যে পিছন দিকের অংশ, এটাই কিন্তু গ্যাস বার্নারটা পরিষ্কার করার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কাজ করবে। এরপর একটা পুরনো ছেঁড়া মোজাকে এভাবে গ্রেটারের পিছন দিকের হাতলটার মধ্যে এভাবে পরিয়ে দেবো। এরপর মোজাটাকে হালকা করে ভিজিয়ে নিয়ে যদি আমরা বার্নারের ভিতর দিকটা এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু খুব সুন্দর মতো যেরকম তেলচিটে ময়লাটা উঠে যাবে, সাথে কিন্তু বার্নারটাও পরিষ্কার হয়ে যাবে। আমরা সাফিসিয়েন্ট গ্যাসও পাবো। তবে অবশ্যই এই কাজটা করার সময় মেইন রেগুলেটর থেকে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে কাজটা করতে হবে। তাহলেই কিন্তু একমাত্র সেফটি ভাবে আমরা কাজটা করতে পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমাদের যাদের মডিউলার কিচেন সেটআপ আছে তারা কিন্তু সুন্দর মতো ড্রয়ারের মধ্যে সমস্ত বাসনপত্র গুছিয়ে রাখতে পারে। আর যাদের মডিউলার কিচেন সেটআপ নেই তারা কিন্তু বাসন রাখার জন্য সুন্দর মতো ঝুড়ি বা স্ট্যান্ড ব্যবহার করে। তারপরেও এই যেভাবেই আমরা বাসনগুলোকে রাখি না কেন, বেশ কিছুদিন গুছিয়ে রাখার পর দেখা যায় বাসনগুলো কিন্তু এলোমেলো হয়ে যায়। আবার কখনো, কখনো এতটাই বাসন হয়ে যায় যে ঠিকঠাক মতো কিন্তু আমরা এইসবের মধ্যে রেখেও কুলাতে পারি না। হয়তো আরো অনেক এক্সেস বাসন রয়েছে, সেগুলো আমরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি, যার ফলে ধুলো ময়লা হয়। তাই আজকে থেকে যদি আমাদের কাছে এই ধরনের পুরনো টুপি থেকে থাকে, তাহলে এই টুপির মধ্যেই কিন্তু আমরা সমস্ত রান্নাঘরের বাসনগুলোকে রেখে দিতে পারবো। তো তার জন্য এখানে আমি ২ টো পুরনো টুপি নিয়ে নিয়েছি। এই টুপিগুলো কিন্তু বেশ খানিকটা ছিঁড়ে গেছিল। তো এই ধরনের টুপিগুলো যখন আমরা বাতিল করে দিই, তখন এই কাজে আমরা ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার। হ্যাঙ্গারের মধ্যে এইভাবে টুপিটাকে পিছন দিকের অংশটা এইভাবে হালকা করে মুড়িয়ে নিয়ে ২ টো সেফটি পিন দিয়ে দুদিকে টাইট করে আটকে দেবো। তোমরা যদি এই জিনিসটাকে পুরো পার্মানেন্ট করে নিতে চাও, তাহলে কিন্তু এইভাবে সেফটি পিন না দিয়ে তোমরা সেলাইও করে নিতে পারো। তো যেটা তোমাদের সুবিধা হবে সেটাই তোমরা করবে। তো এটা কিন্তু অর্গানাইজারটা আমাদের তৈরি হয়ে গেল। এরপর এর মধ্যে আমরা ছোটখাটো প্লেট, বাটি, চামচ বা কাটলারি সেট, ছুরি, কাঁচি এগুলোকে যদি সুন্দর মতো এর মধ্যে আমরা রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ড্রয়ার বা বাসন রাখার স্ট্যান্ড বা বাসন রাখার ঝুড়িগুলোকে নাড়ার প্রয়োজন পড়বে না। রান্নাঘরের কোনো একটা কোণার দিকে হুকের মধ্যে যদি এই হ্যাঙ্গারটাকে আমরা ঝুলিয়ে দিই, সুন্দর মতো কিন্তু আমরা কাজের সময় হাতের সামনে সমস্ত জিনিসপত্রগুলো পেয়ে যাব। আর যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে ফ্রি অফ কস্টে আমরা সুন্দর, সুন্দর অর্গানাইজার তৈরি করে নিতে পারি, তাহলে কেনই বা আমরা জিনিসপত্রগুলো ফেলে দেবো। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।